সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির ৬৫তম পর্বে সঙ্গে আছি মুজাহিদ শুভ। আজ আমরা কথা বলবো কানের সাধারণ রোগ ব্যাধি ও এর চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ। চলুন শুরুতেই অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানেই অর্থাৎ প্রথমে আছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দেশের প্রখ্যাত নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত। এবং এরপরেই আছেন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটের পরিচালক এবং অধ্যাপক ইএনটি ও হেডনেক সার্জারি বিভাগ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু হানিফ। আপনাদের দুজনকেই বদ্যিবাড়িতে আসবার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন। পাশাপাশি চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলতে ফোন দিতে পারেন 02967006 নম্বরে। আমন্ত্রিত অতিথিরা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আর দেরি নয়, চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত স্যারকে প্রথম প্রশ্ন করতে চাই যে আসলে নাক কান গলার তো আসলে অনেক ধরনের রোগী আছে, কিন্তু সাধারণত কোন রোগগুলো নিয়ে বেশি আপনাদের কাছে আসে? এখানে কিন্তু আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি যে আমার নাক কান গলা রোগের যে রোগীরা আমাদের কাছে আসেন তাদেরকে আমি প্রথমত দুটা ভাগে ভাগ করে ফেলতে চাই। জি। একটা ভাগ হলো সত্যিকার অর্থে তারা নাক কান গলার কোনো না কোনো ব্যাধিতে ভুগছেন। জি। পরে আমি বলবো কি। আর দ্বিতীয় একটা গ্রুপ আসেন, সেটা হলো ক্যান্সারোফোবিয়া, অর্থাৎ গলায় একটা কিছু লাগলেই মনে হলো ক্যান্সার হয়েছে, অথবা পাশের বাড়ির কারো ক্যান্সার হয়েছিল, এখন তার হয়তো গলায় একটু ব্যথা হচ্ছে, ক্যান্সার হয়েছে। এরকম ক্যান্সারোফোবিয়া নিয়ে একটা বিশাল অংশ আমাদের কাছে আসেন। পক্ষান্তরে এটাও সত্যি, অনেকের যাদের ক্যান্সার হয়ে গেছে গলার স্বর ভাঙাটাকে কেউ কিন্তু গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা। কিন্তু যখন খেতে পারে না তখন গুরুত্ব দেয়। আসলে গলার স্বর ভাঙা এটাও কিন্তু ক্যান্সারের একটা লক্ষণ। জি। যদিও সব স্বর ভাঙার রোগী ক্যান্সার আক্রান্ত না, এটা একটা লক্ষণ। এবং আমাদের বইতে ক্যাটাগরিক্যালি বলা আছে, যদি গলার স্বর ভেঙে যাওয়ার পরে চিকিৎসা নেওয়া সত্ত্বেও 15 দিনের মধ্যে আপনার গলার স্বর পুনরায় স্বাভাবিকে ফিরে না আসে, তাহলে অবশ্যই একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। এটা একটা আছে। আরেকটা গ্রুপ আমাদের কাছে আসে যারা অত্যন্ত স্বাস্থ্য সচেতন কিন্তু তারা চিকিৎসক না। যেমন মা, আমাদের তো এখন একটা দুইটা বাচ্চা, মা হা করে দেখলো গলার ভিতরে দুইটা টনসিল আছে বড় বড়, সে ভয় পেয়ে গেল, আতঙ্কগ্রস্ত হয়ে গেল, এত বড় কেন? কিন্তু সে তো আর অন্যেরটা দেখে না। আমি যেরকম প্রত্যেক দিন অনেকেরটা দেখছি, সে তো দেখে না। এবং এটা নিয়ে চিন্তিত হয়ে তারা ডাক্তারের কাছে বেশি যায়, অথচ কিন্তু কোনো অসুখ না। সাধারণত আপনার প্রশ্নের জবাবে যদি আমি আসি, আমাদের কাছে রোগীরা কী কী রোগের প্রাদুর্ভাব নিয়ে আসে, এটাকে যদি আমরা বয়স অনুযায়ী বলে যাই, যে ছোটোবেলাতে যখন কানে ব্যথা হয় প্রচণ্ড, অথবা কান থেকে পানি পড়ে, অথবা ব্যথা হয়ে কান থেকে রক্ত বেরিয়ে আসলো, তখন রোগীরা আমাদের কাছে, অভিভাবকরা রোগীদের আমাদের কাছে নিয়ে আসেন। দ্বিতীয়ত, বয়স অনুপাতে গেলে বাচ্চা রাত্রে ঘুমালে শ্বাস নিতে পারে না, বুড়োদের মতো নাক ডাকে, হা করে শ্বাস নেয়, বিছানায় পেশাব করে, এইসব কারণে নিয়ে আসে। সেটা হয় আপনার এনলার্জড এডিনয়েডের জন্য, অথবা কোয়াইট বিগ টনসিল, যেটা শ্বাসনালীটাকে অবস্ট্রাক্ট করে দেয় শোয়ার পরে। তারপরে একটু বড় হলে আমাদের কাছে গলার প্রদাহ নিয়ে আসে, যেমন ক্রনিক টনসিলাইটিস। কোনো ক্ষেত্রে গলায় ফরেন বডি, অর্থাৎ অবাঞ্ছিত কোনো বস্তু, যে পয়সা, হাড়, কাটা, এসব গলায় আটকে গেছে, সেগুলি নিয়ে আসে। তারপরে যখন আরও একটু বড় হয়, তখন দেখা যাচ্ছে আমাদের কাছে রোগীরা আসে যে শুধু গলার প্রদাহ না, গলার প্রদাহ থেকে আরও কিছু জটিলতা সৃষ্টি করে গেছে, বিভিন্ন ধরনের অ্যাবসেস হয়ে যাচ্ছে গলার ভিতরে, সেগুলি নিয়ে আসে। আরও একটু বড় হলে বিশ্ববিদ্যালয়ে, কলেজে লেখাপড়া করছে ওইসব ছেলেপেলেরা স্বরের অপব্যবহারের জন্য গলার স্বরভঙ্গ নিয়ে আসে।
ইদানিং আমাদের দেশে কমন একটা রোগের প্রকোপ নিয়ে শিশু থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত সবাই আসছেন, সেটা হলো কাশি কাশি কাশি। আচ্ছা, সবার কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, গা মেসমেস করছে, সামান্য জ্বর হচ্ছে, অথবা জ্বরটা ইনসিগনিফিকেন্ট, সর্দি এবং কাশি। এটাও কিন্তু একটা বিশাল সংখ্যক রোগী এই জিনিসটা নিয়ে আমাদের কাছে আসছে, ছোট থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। এটা কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন যেটা হচ্ছে বাংলাদেশে, সেটার জন্য। তাছাড়া আমাদের কাছে বললাম ক্যান্সারোফোবিয়া, অথবা ক্যান্সারের ভয় ছাড়াও রিয়েলি নাকে কানে গলায় কোথাও ক্যান্সার হয়েছে, সেটা নিয়ে আমাদের কাছে আসে। স্যার আমি আপনার কাছে আসবো, স্যারের কাছে একটু জানতে চাইবো যে টনসিলের রোগ হলে আসলে মানে কি ধরনের সমস্যা হয়, চিকিৎসার পরে অনেক সময় ভালো হয়ে যায়, কিন্তু আমরা অনেক সময় শুনছি যে অপারেশনের কথাও বলা হয়। একটু যদি বিস্তারিত টনসিলের বিষয়টা যদি একটু বলেন। ধন্যবাদ। টনসিলের রোগীরা সাধারণত আমাদের কাছে যারা আসে, বাচ্চারাই বেশি আসে, তাদের মারা নিয়ে আসে, তাদের গলা ব্যথা হয়, খেতে পারে না এবং জ্বর হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বরটা হঠাৎ করে বেশ বেড়ে যাচ্ছে, 103 ডিগ্রির মতো হয়ে যায়। তখন তারা খুব ভয় পেয়ে যায় এবং আমাদের কাছে যখন নিয়ে আসে তখন আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে টনসিলগুলো একটু বড় এবং এগুলোর মধ্যে অনেক সময় লাল হয়ে যায় বা সাদা সাদা স্পটের মতো থাকে। ওগুলিকে আমরা বলি টনসিলের প্রদাহ বা অ্যাকুট টনসিলাইটিস। এগুলি অনেক সময় দীর্ঘস্থায়ী যখন হয় তখন এগুলিকে আমরা বলি ক্রনিক টনসিলাইটিস। এই টনসিলের রোগী সাধারণত বারবারই এই ধরনের সংক্রমণ নিয়ে তারা আসে। এখন এগুলো আমরা চিকিৎসা করি, চিকিৎসা করলে তারা ভালো হয়, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে মাঝে মধ্যেই তারা এই ধরনের সমস্যায় পড়ে। বিশেষ করে বাচ্চারা বেশি আসে যখন তাদের লেখাপড়া বেড়ে যায়, পরীক্ষার সময় বা কোনো জায়গায় যায়, যেমন ঠান্ডার মধ্যে যদি ঠান্ডার প্রকোপের মধ্যে পড়ে বা ঠান্ডার ড্রিঙ্ক কিছু খেয়ে ফেলে, হঠাৎ করে আইসক্রিম খায়, তাহলে অনেক সময় এই ধরনের প্রকোপ নিয়ে আসে। আর টনসিলের যে রোগ, সেগুলি তো আমাদের একটা বিশাল একটা গোষ্ঠী আছে, যে এই টনসিল রোগ না থাকলেও স্যার যে কথাটা বলেছেন, বড় টনসিল দেখলে কিন্তু মারা আমাদের কাছে নিয়ে আসে। এবং কিছু মা আছেন প্রায় প্রতিদিনই বাচ্চাকে বলে একটু হা করো, তখন মোবাইলের লাইট দিয়ে হোক বা টর্চ দিয়ে হোক তারা একটা উকি মেরে দেখে এবং আতঙ্কিত হয় এবং চিকিৎসকের কাছে আসে। স্যার এখানে যদি আমি একটু অপারেশনের ভেতরে যদি একটু ঢুকতে চাই, যে অনেক সময় অপারেশনের কথা বলা হয়, অপারেশন করে টনসিল ফেলে দিলে মানে রোগীর আসলে কোনো শারীরিক ক্ষতি অথবা কিছু হয় কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া? আমি এই প্রশ্নটার উত্তর দিব, তারপরে আমি আমার স্যারকেও বলবো যে এটা মেসেজটা মানুষকে দেওয়ার জন্য। আমি যেটা মনে করি, আমাদের স্যারদের কাছে যেটা শিক্ষা নিয়েছি সেটাই বলি, যে টনসিল এটা মানুষের জন্য এই অপারেশনটা কোনো জীবন রক্ষাকারী কোনো অপারেশন না। আচ্ছা। এবং এই অপারেশন না করলে মানুষ মরে যাবে এইরকমও না। তবু কিছু কিছু ক্ষেত্রে যখন নাকি প্রয়োজন হয় তখন আমরা রোগীদেরকে বলি যে এই অপারেশনটা করে নেওয়া ভালো। আর আরেকটা প্রশ্ন আমাদেরকে প্রায়ই করে রোগীরা, যে স্যার এই অপারেশন করে দিলে আমার বাচ্চার কোনো শারীরিক কোনো ক্ষতি হবে কি না। এখন যেই টনসিলটা ইনফেক্টেড, যেটা সত্যিকারে আমরা মনে করি যে না এটা দূষিত, এটা ওষুধে ভালো হচ্ছে না, এটাকে ফেলতে হবে। ভালো জিনিসকে কোনো সময় আমরা ফেলার কথা বলি না, কারণ এতে করে তার শরীরের অঙ্গহানি হতে পারে বা তার শরীরের যে অঙ্গের যে ফাংশন সেটা নষ্ট হতে পারে। কিন্তু টনসিল যখন ইনফেক্টেড হয়ে যায় তখন তার কোনো ফাংশন তেমন আর থাকে না। সেই কারণে এই টনসিলগুলো যদি আমরা ফেলে দেই তাহলে তাদের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নাই। আমি স্যারকে বলবো যে স্যার আপনি এই ব্যাপারটা স্যার আমি আপনার কাছে আসার আগে একটা ফোন নিয়ে স্যার আসছে, একজন দর্শক আমাদের সাথে যুক্ত হতে চান, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। জি প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ জি বলেন, নাম বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম রানা, আমি গুলশান থেকে বলছি। আমি ওই আপনার আমার নাকের সমস্যা, আমি ওই যে পাঙ্গপাল দত্ত স্যারকে আমি দেখিয়েছি, উনি আমার অপারেশন করেছিল। তো আমার দুজন নাকেরই হাড্ডি ছিল আর কি, উনি অপারেশন করেছে। তো আমার এখন ডান নাকে এখন আবার হাড্ডি বাড়তেছে আর কি। এখন কি করতে পারি আমি? ধন্যবাদ রানা সাহেব। অ্যাকচুয়ালি হাড্ডিটা কিন্তু একদিকে বা যেদিকেই থাকে, দুই দিকেও থাকলেও ওটা বাঁকা থাকে। সোজা করে দেওয়ার পরে কিন্তু এটা আর বাঁকা হয় না সাধারণত। তবে আপনার দুই দিকের ওয়াল, অর্থাৎ ল্যাটারাল ওয়াল অফ দি নোজের যে কোনো মাংস ফুলে গিয়ে আবার নাকটা বন্ধ হতে পারে, সেই ক্ষেত্রে আপনি আবার যে কোনো একজন নাক কান গলার বিশেষজ্ঞর পরামর্শ নিন।
আর যেহেতু আমি অপারেশন করেছি তাহলে আমি তো আপনাকে দেখতে বাধ্য বা দেখব সম্মানের সাথে, আপনি এসে দেখান, তাহলে ওইটার কি কারণ বা কি হয়েছে সেটা দেখে আপনাকে আমি বলতে পারবো। দর্শক ধন্যবাদ। স্যার, টনসিলের অপারেশনের ব্যাপারে যদি একটু প্রফেসর হানিফ যেটা বললেন সেটা হলো যে অপারেশন করলে কি হবে, না করলে কি হবে, এরকম অজস্র প্রশ্ন আমাদের শুনতে হয়। আমি প্রথমেই বলেছি শুধুমাত্র টনসিলের সাইজ দিয়েই আমরা নির্ণয় করি না যে টনসিল অপারেশন করতে হবে কিনা। পক্ষান্তরে মারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয় শুধু তার সাইজটা দেখে দেখে। এবং আমি সবসময় মাদেরকে বলি যে দেখেন, আপনার এই টনসিলটা আপনি বারবার দেখছেন, আপনি কিন্তু ডাক্তার না, কিন্তু আপনার পাশের বাড়িতে যদি কারো একজনের গলায় ক্যান্সার থাকে, এই বাচ্চাটা কিন্তু একদিন মনে করবে আম্মা প্রত্যেক দিন আমার গলা দেখছে, আমারও কি গলায় দাদুর মতো ক্যান্সার হয়েছে কিনা। আচ্ছা, সো হি উইল বি সাইকোলজিক্যালি আপসেট। এটা না দেখাই উচিত। 2 নাম্বার, এই টনসিলটা আমরা অপারেশন করব কি করব না, এটার কতগুলি সেট রুল আছে, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত এবং অ্যাকসেপ্টেড। সেগুলো হলো যেমন ও বলল যে 103-4 জ্বর হলো। যদি একটা বাচ্চার 103-4 জ্বর হয়, 3-4 দিন প্রতিবার জ্বর হওয়ার পরে বিছানায় পড়ে থাকতে হয়, স্কুল কামাই দেয় বা অফিস কামাই দিতে হচ্ছে, এরকম বছরে 3 বারের বেশি হয়, অর্থাৎ 4 বার হয়, তো 4 বার হয়ে 4 দিন করে বিছানায় পড়ে থাকলে এরকম 16 দিন যদি সে অফিসে না যায়, স্কুলে না যায়, তার লেখাপড়ার যথেষ্ট বিঘ্ন ঘটবে, সেক্ষেত্রে ফেলা যায়। কিন্তু ইদানিং আমরা যখন ছাত্র ছিলাম, আমি যখন ছাত্র ছিলাম, তখন কিন্তু টনসিলের অপারেশনের যে কন্ট্রাইন্ডিকেশন ছিল সেগুলি যা ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন 1 নম্বরে চলে আসছে অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যাজমা। যদি কারো অ্যালার্জিক রাইনাইটিস থাকে অথবা তার অ্যাজমা থাকে অথবা পারিবারিক হিস্ট্রি কারো বাবা মা দাদা দাদি নানা নানি কারো অ্যাজমা আছে, এরকম কিছু থাকে স্ট্রং মানে অ্যাক্টিভ, তাহলে সেই ক্ষেত্রে এটা না করাই ভালো। জি স্যার। আরেকটা জিনিসও পক্ষান্তরে আপনাকে আমাকে সবাইকে জেনে রাখতে হবে, সেটা হলো স্রষ্টা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এই টনসিলটা পেটের ভিতরও দেন নাই, মাথার ভিতরও দেন নাই, এটা দিয়েছেন এই জায়গাতে। এবং এই জায়গাটা কোনটা? দিস ইজ এ গেটওয়ে টু দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট অ্যান্ড দ্য এলিমেন্টারি ট্র্যাক্ট। শ্বাসনালী এবং খাদ্যনালীর গেটওয়েতে, অর্থাৎ গেটে এই 2টা টনসিল বসিয়ে দিলেন, নাকের পিছনেও আরেকটা দিয়েছেন, এরকম 6টা টনসিল আমাদের আছে। এটা কিন্তু কিছুটা আর্লি চাইল্ডহুডে ইট হ্যাজ গট সাম ডিফেন্স মেকানিজম অর এ প্রটেক্টিভ অ্যাকশন। সুতরাং আমরা বাধ্য হলে ফেলবো, বারবার আমার ছেলের জ্বর হচ্ছে, স্কুলে যেতে পারছে না, জ্বর হয়ে কান ব্যথা হচ্ছে, নাকের সর্দি ভালো হচ্ছে না, অন্যদিকে বংশে এরকম কারো হাঁফানি নাই, তার নিজেরও নাই, সেই ক্ষেত্রে আমরা ফেলে দিতে পারি। আচ্ছা স্যার, আমি একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে যাব, শব্দ দূষণের বিষয়ে। আমি একটা প্রশ্ন ফেসবুকে তুষার নামে একজন প্রশ্ন করেছে, তার বাচ্চার বয়স 18 মাস, কান দিয়ে পানি পড়ে, একটু যদি তার জন্য স্যার পরামর্শের কথা বলেন। দেখুন, বাচ্চাদের যদি ঠান্ডা লাগে তাহলে নাক দিয়ে কানের সাথে যে সংযোগ থাকে স্টেশিয়ান টিউব, সেই টিউব দিয়ে যদি সর্দি বা ইনফেকশনটা চলে যায়, তখন কানের মধ্য কানে প্রদাহ হয় এবং পর্দা ছিঁড়ে সেই দিক দিয়ে কানে পানি বা পুজ আসতে পারে। দেখেন, এটা বাচ্চাদের জন্য একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, যদি আপনি কিছু সামান্য ওষুধপত্র আপনি তাকে সেবন করান, তাহলে এটা ভালো হয়ে যাবে। তবে কয়েকটা জিনিস আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই বাচ্চা পরবর্তী সময়ে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা আবার হবে। সেই জন্য কিছুটা সাবধান আপনাকে থাকতে হবে। যেমন তাকে গোসল করানোর সময় যেন কানে পানি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাথা একটু উঁচু করে যদি তাকে আপনি দুধ বা তরল জাতীয় খাবার খাওয়ান, মায়ের বুকের দুধ হোক বা বোতলের দুধ হোক, তাইলে হয়তো সেটা থেকে সে বেঁচে যাবে। এবং ঠান্ডা পরিবেশ থেকে আপনি একটু দূরে তাকে রাখবেন। আর ঠান্ডা জাতীয় কিছু ওষুধ, যেমন যদি নাকে তার সর্দি প্রায় লেগে থাকে, স্যার যে কথাটা বললেন এডিনয়েডের বাচ্চাদের সেই জিনিসটা হয়, তখন আপনি অ্যান্টি অ্যালার্জিক যেগুলি যেমন হিস্টাসিন জাতীয় কিছু ওষুধ আছে, এই ধরনের ওষুধ তাকে আপনি খাওয়ালে সে এই প্রকোপগুলি থেকে বেঁচে থাকবে। এবং আবারও যদি হয় তাহলেও ভয় পাওয়ার কিছু নাই, আপনি চিকিৎসকের শরণাপন্ন হলে এই জিনিসগুলো আপনার ঠিক হয়ে যাবে। বাচ্চা একটু বড় হলে কিন্তু তারা সাধারণত ভালো হয়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার তুষার সাহেব, হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, যদি কানের পর্দা ফেটে পানিটা বেরিয়ে আসে, ওষুধ দেওয়ার পরে যদি কানটা শুকিয়ে যায়,
এবং আপনি যদি 6 মাস থেকে 1 বছর কানটা শুকনো রাখতে পারেন, যে নিয়মগুলা প্রফেসর হানিফ বললেন সেগুলা মেনে, তাহলে কানের পর্দার ফুটাটাও কিন্তু জোড়া লেগে যাবে সাধারণত। তো সুতরাং এটা নিয়ে এত ভীত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। ধন্যবাদ স্যার। আমি একটু জানতে চাচ্ছিলাম যে স্যার, দূষণের দিক থেকে তো আমরা অনেক খারাপ অবস্থার দিকে যাচ্ছি, শব্দ দূষণ তো বলার অপেক্ষা রাখে না। এই শব্দ দূষণ যে ভয়াবহ মাত্রায় গেছে, এইখান থেকে আসলে বাঁচার উপায়গুলো যদি একটু স্যার বলেন। অ্যাকচুয়ালি আজ থেকে 3-4 বছর আগেও এই সচেতনতাটা ছিল না। বর্তমান সরকারের আমলে বছর 2-1 আগে পরিবেশ অধিদপ্তরের যিনি ডিজি ছিলেন জনাব রাইসুল আলম মণ্ডল সাহেব, উনি এখন সচিব হয়ে গেছেন, উনি যখন এখানে ছিলেন একটা বিশাল বড় গবেষণা কিন্তু করা হয়েছে। সেই গবেষণা করে ড্রাইভারদের ট্রেনিং দেওয়া, বিভিন্ন এলাকাতে শব্দ দূষণ প্রতিরোধে কি করা যায় এরকম কিছু ওয়ার্কশপও করা হয়েছে। মানুষ কিন্তু অনেকটা সচেতন হয়েছে, কিন্তু তারপরেও এই যে সচেতনতাটা কিন্তু ধরে রাখতে হবে। জি স্যার। কারণ আমাদের ড্রাইভাররা তো সেটা জানে না। ড্রাইভারকে যদি তার কানের শুনানি পরীক্ষা করে আমি বলে দেই, এই যে দেখো তোমার কানের শুনানি এতটুকু কমে গেছে, তুমি এটুকু শোনার কথা ছিল, তাহলে কিন্তু সে সচেতন হবে। অবশ্যই। ট্রাফিক পুলিশরা যারা রাস্তাতে কাজ করে সবসময় থাকে, তাদেরকে যদি আমরা পরীক্ষা করে বলে দেই যে দেখো তুমি তো ড্রাইভারকে কিছু বলো না, এত শব্দ দিয়ে তারা গাড়ির হর্ন বাজিয়ে চলে, এখন দেখো ওই হর্নের জন্য তোমার ক্ষতি হয়েছে। এই সচেতনতাটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। জি। এনভায়রনমেন্টাল পলিউশন যেটা, সেটা যেমন আমরা শুধু শব্দ দূষণ বললে তার হবে না, এখন তো আইটি ওয়াস্টেজ একটা বিশাল দূষণীয় ব্যাপার হয়ে গেছে। জি স্যার। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা পরিবেশ দূষণের একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। এই সবগুলো জিনিসই কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। প্রত্যেকটা সেক্টর একযোগে কাজ করলে এই পরিবেশের উন্নতি হবে। অবশ্যই স্যার, কানের মধ্যে যে যারা সারাক্ষণ যে স্যার যে একটা গান শোনার জন্য যে জিনিসটা ব্যবহার করে স্যার, এই ধরনের রোগী আপনার কাছে স্যার কি পরিমাণে এটা আসে? তো আমি ওই যে শব্দ দূষণের উপরে যখনই যেখানে লেকচার দেই সেখানে ওইটা দেখাই। আমি 2টা ডকুমেন্ট করে রাখছি। একটা হলো আইবিএতে পড়ে একটা ব্রিলিয়েন্ট ছেলে, জি, সে ওইরকম ইয়ারফোন লাগিয়ে তার কাজ করতেছিল, হঠাৎ করে একটা ইম্পালস গেছে, যাওয়ার পর থেকে সে আর মাথা সোজা করে দাঁড়াতে পারে না, ভার্টাইগো হচ্ছে, কানে শুশু হচ্ছে। তার মা আমাকে নিয়ে আসলো, তার একটা সাক্ষাৎকার আমি নিয়ে রেখেছি যাতে এটা ভবিষ্যতে মানুষ সচেতন হয়। আমি দেখাই, সব জায়গাতেই দেখাই। যেভাবেই হোক, আমি মোবাইলটা যখন কানে নেই, আমার এখানে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আসতেছে, যে রেডিও ফ্রিকোয়েন্সিটা এখানে অ্যাক্টিভ হচ্ছে, সেটা যে আমার জন্য ক্ষতিকারক এটা কিন্তু আজকে প্রমাণিত। জি, অবশ্যই আজকে এটা প্রমাণিত হয়ে গেছে। এখন এই জিনিসগুলা আজকে ইভেন ওয়াইফাই নিয়ে যত রকমের গবেষণা দেখলাম, আজকেও আমি 10-12টা আর্টিকেল পড়লাম ওয়াইফাইয়ের উপরে, গবেষণার উপরে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু একই কথা বলেছে। ইভেন দ্য রিসার্চ অফ পাকিস্তান সেটাও বলেছে। তো সুতরাং আমি যেটা বলবো সেটা হলো যে এই ছেলেপেলেদেরকে কোনো অবস্থাতেই কানে হেডফোন লাগিয়ে ডাইরেক্ট মোবাইল ফোন ধরে এটা ব্যবহার করতে দেওয়া উচিত না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো উই আর ইন দ্য ফিল্ড অফ রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে আমরা বসে আছি। তো আমাদের যত কম ব্যবহার করব, যত মোবাইলটা অফ করে রাখবো, ততই কিন্তু আমাদের জন্য লাভ। কিন্তু স্যার, মোবাইল যে ব্যবহার তো আমরা কানে নিয়ে করি, অন্য কোনো মাধ্যম আছে যাতে কম ক্ষতি হয় এরকম? না, অ্যাকচুয়ালি মোবাইলে কথা বলার নিয়ম হলো 20 সেকেন্ড। একটা কল আসলে 20 সেকেন্ডে আপনি আপনার কথা শেষ করে ফেলেন। আর বড় জোর বলতে পারেন 30 মিনিট আর 3 মিনিট পর্যন্ত। আচ্ছা, 3 মিনিট যদি আপনি কথা বলেন, তারপরে পরবর্তী 15 মিনিট আপনি কোনো কল করবেনও না, রিসিভও করবেন না। আচ্ছা, ইন্টারেস্টিং। কল করবেন না, রিসিভও করবেন। এবং আসলে তো এই মোবাইলের অপব্যবহার হচ্ছে। মোবাইল এমন একটা প্রযুক্তি যেটা আজকে পুরো পৃথিবীকে আপনার হাতের মাথায় নিয়ে আসছে। অবশ্যই। হাতের উপরে এতে সুবিধাটা কি হয়? এই যে 15 মিনিটের কথা, যে গ্যাপের কথা যে বললেন, অতক্ষণে আপনার মোবাইলটা একটু কুল ডাউন হবে। আপনার কানটাতে 15 মিনিট ধরে রাখার জন্য যে পরিমাণ হিট জেনারেট হয়েছিল, সেই হিট জেনারেশনটা চলে যাবে। জি। অ্যান্ড ইউ উইল কাম ব্যাক টু দ্য নর্মাল স্টেট। নর্মাল স্টেটে আসার পরে আরেকটা ধরতে পারেন। তবে মোবাইলের যা ব্যবহার, সেই ব্যবহার কিন্তু সারাদিন করতে হয় না। এবং আপনার সামনে যদি একটা ল্যান্ড ফোন থাকে, ইউ শুড নেভার ইউজ দ্য মোবাইল ফোন। আচ্ছা স্যার, আমরা তো স্যার এই ধরনের অনেক রোগী আমরা পাচ্ছি আজকাল আসছে যে কানে ব্যথা হচ্ছে,
মাথা ব্যথা হচ্ছে, শুশু কানে করতেছে, শুনছে না, শুশু লেখাপড়া করছে, করতে পারছি না। লেখাপড়া করতে পারছে না। আর কনসেন্ট্রেশন নাই, অল আর দ্য সাইড এফেক্ট অফ মোবাইল ফোন। জি স্যার, আমরা একটু ক্যান্সার এখানে প্রসঙ্গে একটা কথা বলি, স্যার, বলেন। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই মানে কি বলবো, এই ডিভাইস মাইক্রোসফটের যে জনক জি বিল গেটস, জি সেই তো পৃথিবীর সবচেয়ে বড় ধনী এই ব্যবসা করি হলো, জি। সে নিজে বলেছে যে তার 3 ছেলের কাউকে সে 14 বছরের আগে মোবাইল টাচ করতে দেয়নি। এটা তো পৃথিবীবাসীর জন্য একটা বিশাল মেসেজ। হ্যাঁ, তাইলে স্যার স্যার আমি একটা ফোন নিয়ে আসছি। দর্শক, আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি আপনার নাম এবং স্থান বলে প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি কেটে গেছে। স্যার, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। আমরা একটু ক্যান্সার প্রসঙ্গে স্যার কথা বলতে চাই। সময় টিভিতে ক্যান্সার নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন দেখে তারপর আমরা আলোচনায় আসছি। দর্শক, চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি। কখনো স্বস্তি হয়ে ঝরে পড়ে। দীর্ঘ 20 বছর নিয়মিত ধূমপান ও নানা ধরনের নেশায় আসক্ত অবনী কর্মকার মুখ গহ্বরের জটিল ক্যান্সারে আক্রান্ত হন। অবশেষে পার্শ্ববর্তী দেশ থেকে আসা দুজন প্রখ্যাত চিকিৎসকের সার্জারিতে সুস্থতার দিকে এগোচ্ছেন অবনী কর্মকার। টিউমারের পোর্শনটা তো ফেলে দেওয়াই হয়েছে, প্লাস্টিক সার্জারির মতো, যেটা যে তার ওখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। এখান থেকে ফ্ল্যাপ নিয়ে আমরা ভিতরে তাকে রিকনস্ট্রাকশন করে দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুদিনব্যাপী কর্মশালায় আমন্ত্রিত হয়ে ভারতের প্রখ্যাত অধ্যাপক ডক্টর প্রথমেশ পাই ও ডক্টর নবীন চন্দ্রশেখর 5টি জটিল ক্যান্সার রোগীর সফল সার্জারি করেন। চিকিৎসার আধুনিক কলাকৌশল হাতে কলমে শিখে নিতে বাছাইকৃত 20 জন হেডনেক ক্যান্সার চিকিৎসক অংশ নিয়েছিলেন তাদের সাথে। পাশাপাশি বিভিন্ন অঞ্চল থেকে আসা 250 চিকিৎসকদের প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানো হয় আধুনিক সার্জারির খুঁটিনাটি। These training programs actually bring about transfer of technology. এই অস্ত্রোপচারের মাধ্যমে বিশ্বজুড়ে প্রযুক্তির কত উন্নতি হচ্ছে চিকিৎসকরা তা জানতে পারছেন। পাশাপাশি এমন ট্রেনিং অব্যাহত থাকলে তরুণ চিকিৎসকরা এমন সার্জারিতে আরো অভিজ্ঞ হবে। Surgeries in their practices. প্রশিক্ষণের পর দেশের চিকিৎসকরা এখন জেলা হাসপাতালেই নাক কান গলার ক্যান্সার আক্রান্তদের সুচিকিৎসা দিতে পারবেন। তবে ডিএমসিতে অতিরিক্ত রোগীকে সার্জারির আওতায় আনতে অপারেশন থিয়েটারের সংখ্যা বাড়ানোর সাথে সরকারকে অন্যান্য সুবিধা বাড়ানোর আহ্বান জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। চিকিৎসক এবং অন্যান্য আমাদের যে সাপোর্ট সার্ভিস আছে এরা যদি যথেষ্টভাবে প্রশিক্ষিত হয়ে যান তাহলে এই বিপুল সংখ্যক রোগীকে আমরা খুব দ্রুত চিকিৎসা দিতে পারি, বিদেশ যাওয়াটা বন্ধ হয়ে যায়। আমি অপারেশনটা আগেও করতাম, তাহলে আমি বুঝতে পারি যে আমার আগের ফলটা কোথায় ছিল বা কি করলে ভালো হইতো। এই যে 200-250 ডাক্তার দেখে, তারা এই জিনিসটা ট্রান্সমিট করতে পারে পেরিফেরাল লেভেলে, যেখানে অনেক সময় তারা সাহসও করতে পারে না স্টার্ট করে, সেটা তারা সাহস করতে পারে। দেশে প্রতি বছর নাক কান গলা ও শ্বাসযন্ত্রের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে লক্ষাধিক রোগী। রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় এসব রোগীদের 60 ভাগই মারা যাচ্ছে আক্রান্ত হওয়ার 5 বছরের মধ্যে। তবে যথাসময়ে রোগ নির্ণয় আর চিকিৎসকদের দেশে বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে আক্রান্তদের বেশিরভাগকেই সম্পূর্ণ সুস্থ করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলেন। আমরা যেহেতু একজন বিশেষজ্ঞ সার্জন আমাদের এখানে আছেন, তার কাছে জানতে চাইবো যে আসলে হেডনেক ক্যান্সার আসলে কত বেশি প্রকোপ আমাদের দেশে বাড়ছে। একজন রোগী সাধারণত কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন? আমাদের দেশে ইদানিং হেডনেক ক্যান্সারের রোগী অনেক বাড়ছে। হেডনেক ক্যান্সার পরে রোগী বলতে আমরা সাধারণত নাকের ক্যান্সার, সাইনাসের ক্যান্সার, তারপরে জিহ্বার ক্যান্সার, বাকাল মিউকুজার ক্যান্সার, তারপরে খাদ্যনালীর উপরের অংশ যেমন ফেরিংস, হাইপোফেরিংস, শ্বাসযন্ত্র যেটা লেরিংস এবং গলা এবং থাইরয়েড এর মধ্যে না পড়লে আমরা বলি থাইরয়েডও আমাদেরকে করতে হয়। এই সকল ব্যাপারে আমরা দেখছি যে প্রায় শরীরের যত ক্যান্সার হয়, আমাদের শরীরে প্রায় 100 ট্রিলিয়নের মতো সেল আছে, তার মধ্যে প্রায় 100 টাইপ অফ ক্যান্সার আছে আমাদের। এই যে ক্যান্সারগুলি হয় বিভিন্ন সেলে হয়, শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর মধ্যে হয়। তো আমাদের যে রিজনটা হেডনেক ক্যান্সার মানে উপরের অংশটুকু, সেইখানে যে ক্যান্সারগুলি হয় সেটার হলো পুরুষদের ক্ষেত্রে প্রায় 33%। জি স্যার। যত ক্যান্সার হচ্ছে, মনে করেন সারা দেশে যদি 2 লাখ ক্যান্সার হয়, তার 1/3 একটা বিরাট সংখ্যা, দ্যাট ইজ 66,000। সেইখানে হচ্ছে আমাদের প্রায় 1 লাখ, 3 লাখ যদি 2 লাখ হলে আমার 66,000-এর মতো হচ্ছে পার ইয়ার আসতেছে রোগীগুলো।
এই রোগীরা আমাদের কাছে প্রাথমিক অবস্থায় খুব কম সংখ্যক রোগীরা আসে। রোগীরা বেশিরভাগ আসে অ্যাডভান্স স্টেজ বলতে আমরা স্টেজ 3, স্টেজ 4 এই সকল অবস্থায় আমরা তাদেরকে পাই। এবং বেশিরভাগ অনেককে বাঁচানো সম্ভব হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রোগীরা গরিব, এবং ওরা বিভিন্ন স্টেশন ঘুরে আমাদের কাছে আসে। অনেকে জানে না এই দেশে চিকিৎসা আছে কি নাই, এবং আমরা যখন তাদেরকে পাই তখন আমরা দেখি যে তারা শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কিন্তু তারা তখন নিঃস্ব হয়ে যায়। এবং ক্যান্সার আপনি জানেন এটা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ওদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হয়, এবং দেন উই হ্যাভ টু ফাইট টু সেভ দেম। কিন্তু ক্যান্সারের রোগীদের একটা হলো যে যদি আপনি প্রাথমিক পর্যায়ে পান T1, T2 মানে স্টেজ 1, স্টেজ 2, এই অবস্থায় যদি আপনি পান তাহলে কিন্তু ওদেরকে আমরা ট্রিট করলে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্যার আমি একটু ঢুকবো যে জানতে চাইবো যে কোন লক্ষণগুলো প্রকাশ পেলে অন্তত এই হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে হেড নেক ক্যান্সারে যেমন ধরেন অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে একটা সাধারণ যেটা স্যার আগে বলে ফেলছেন যে তার যে কথা বলা, যে যন্ত্র দিয়ে কথা বলি আমরা সেটাকে বলি যে ভয়েস বক্স বা লেরিংস বা স্বর যন্ত্র, সেখানে যদি গলার চেঞ্জ অফ ভয়েস হয়, স্বর যন্ত্রের মধ্যে যদি দেখা যাচ্ছে যে তার স্বাভাবিকভাবে কথা বলছে না, ফেসফেস করে কথা বলছে, অথবা যদি সেখানে কাশি হয়, ব্যথা হয়, খাদ্যনালীর মধ্যে যদি তার খেতে কষ্ট হয়, যেমন পাইরিফর্ম ফোসার ক্যান্সার হলে তাদের খাওয়ার কষ্ট নিয়ে আসে, জিহ্বার মধ্যে যদি ক্যান্সার হয় তাহলে তাদের ব্যথা হয়, জিহ্বার মধ্যে ঘা হয়, ফুলে যায়, নাকের মধ্যে ক্যান্সার হলে সেখানে মাংস বেড়ে যায়, রক্ত আসে, সাইনাসের মধ্যে ক্যান্সার হলে সেটা নাকের মধ্যে আসে, অথবা চোখের এখানে চোখকে উপরের দিকে তুলে দেয় বা এখানে ফুলে যায়। এবং থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে যদি আসে দেখবেন যে এখানে একদম বড় থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আসে। আর আরেকটা জিনিস যেটা বেশিরভাগ হয় সেটা হলো গলার ভিতরে যে কোনো জায়গায় ক্যান্সার হোক না কেন, অধিকাংশ ক্ষেত্রে তাদের লিম্ফ নোডের মেটাস্টেসিসের মাধ্যমে গলায় ওরা চাকা নিয়ে আসে। তারা হয়তো প্রাইমারি কোথায় জিহ্বায় বা খাদ্যনালী বা শ্বাসনালীতে হয়েছে সেইটা যতটুক টের না পায় বেশি টের পায় এটা। এইটা কিন্তু আমরা মনে করি যে মেটাস্টেসিস হয়ে যাওয়া মানে অনেক দূর রোগটা এগিয়ে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় রোগটা স্থানান্তরিত হয়েছে। তো সুতরাং আমরা যে সকল রোগীগুলি পাই, আবারও বলছি, সেগুলি আমরা অ্যাডভান্স স্টেজে পাই। স্যার থ্যাংক ইউ স্যার। স্যারের কাছে একটু জানতে চাইবো যে কানের পর্দা ছিঁড়ে গেলে অপারেশন তো আসলে প্রয়োজন হয়, কিন্তু জীবন রক্ষার জন্য এটা আসলে জরুরি কতটুকু স্যার? দুটা প্রশ্নকে আমি দুভাগে ভাগ করব। জি স্যার। একটা হলো কানের পর্দা ফেটে গেছে, স্বাভাবিকভাবে তার কানের শুনানি কিন্তু একটু কমে যাবে। জি, কারণ ওইটাই তো মেইন ড্রাম, যেখান থেকে শব্দ তরঙ্গ প্রথম যে আঘাত করে তারপরে সেখান থেকে হিয়ারিং মেকানিজমটা শুরু হচ্ছে। আদার দেন দিস, এখান থেকে সাউন্ডটা ডাইরেক্টেড হয়। তাহলে যদি তার কানের শুনানি কমে যায়, কতটুকু শুনানি কমেছে, দুই কানই ফুটা আছে কিনা সেটা আমরা হিয়ারিং অ্যাসেসমেন্ট করে কানটা শুকনো আছে কিনা সব দেখে আমরা কানের পর্দা রিপেয়ার করতে পারি। জি, এটা হলো তার শুনানিটা বাড়ানো। দ্বিতীয়টা হলো যে সে কানের শুনানি এতই কমে গেছে যে পর্দা রিপেয়ার করলেও কানের শুনানি বাড়বে না, বা আমি পারবো না, বা আমার দেশে সেটা হবে না, যে মানে ওসিকুলার রিকনস্ট্রাকশন অ্যান্ড আদার সফিস্টিকেটেড অপারেশন যেগুলি আছে আমাদের ছাত্ররা কিন্তু এখন করছে, তারপরও দেখা যায় যে শুনানিটা বাড়বে না। সেই ক্ষেত্রে রোগীকে বলা উচিত যে আপনার পর্দাটা যখন আমি রিপেয়ার করে দেব তাহলে আপনার কানটা আর পাকবে না। কানটা না পাকা মানে হলো বারবার আপনার কানে ইনফেকশন হবে না, কিন্তু শুনানি বাড়বে না। এখন আপনার দ্বিতীয় প্রশ্নটা যেটা, যে না করলে কি কি কমপ্লিকেশন, জটিলতা হতে পারে। বারবার যখন কানটা মধ্যকর্ণে প্রদাহ হয়, সেই প্রদাহটা কিন্তু আমাদের কানের সাথে ব্রেইনের খুব ক্লোজ প্রক্সিমিটি আছে। জি স্যার। তাহলে সেটা থ্রো ভেনাস চ্যানেল অথবা থ্রো দ্য প্রসেস অফ ইরোশন আস্তে আস্তে বুন খেয়ে ব্রেইনের দিকে চলে যেতে পারে, অর্থাৎ ব্রেইন ম্যাটারিয়াল কাভারিংগুলো যেগুলি আছে ডোরা ম্যাটার আর একটা তার বাইরে থাকতে পারে, অথবা এটা ক্রস করে ভিতরে যেতে পারে, ব্রেইন অ্যাবসেস হতে পারে, ব্রেইনের মেনিনজাইটিস হতে পারে, এনকেফালাইটিস হতে পারে। তখন কিন্তু ইট ইজ এ টাফ ফাইট, তখন ওই রোগীকে বাঁচানোটা একটা কঠিন ব্যাপার হয়ে যায়। সেই জন্য অপারেশনটা করা অত্যাবশ্যকীয় যদি আমরা মস্তিষ্কের প্রদাহ মানে ক্লিয়ার করতে চাই, দরকার আছে। ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো যে এই যে কানের যে যন্ত্রগুলো আসলে ব্যবহার করি, হিয়ারিং এইড যেটা বলি,
এইটা থেকে অনেকে বিড়ম্বনার শিকার হয় যে শব্দ হচ্ছে, নিতে পারছে না, অনেক ধরনের। এখান থেকে আসলে বাঁচার উপায় অথবা পরামর্শ যদি স্যার বলেন। আমার স্যার এটা আবার বলবেন, আমি বলি আমি একটু বলি, তারপরে আমার স্যার বলবেন। স্যার এই ব্যাপারে বিশেষজ্ঞ, বিদেশ থেকে স্যার এটার উপর করে আসছেন পিএইচডি। এখন এই হিয়ারিং এইডে আমরা পাই এই রোগীগুলি, হিয়ারিং এইডের যেটা বেসিক প্রিন্সিপাল, সেটা বেসিক প্রিন্সিপাল হলো আগে তাকে টেস্ট করে দেখতে হবে তার শ্রবণ শক্তি কতটুকু কমেছে। তারপরে সেটা কম্পিউটার দিয়ে তার কানের যে ফ্রিকোয়েন্সির সাথে অ্যাডজাস্ট করে তাকে হিয়ারিং এইড দিতে হবে। কোন হিয়ারিং এইডটা কোন ফ্রিকোয়েন্সিতে সে সহ্য করতে পারবে। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমাদের লোকেরা অনেক আছে বিদেশ থেকে তাদের ছেলেমেয়েরা হিয়ারিং এইড পাঠিয়ে দেয় অথবা দোকান থেকে কিনে, এবং কিছু হিয়ারিং সেন্টার আছে যেখান থেকে তারা কিনে ব্যবহার করে। এটা ওইভাবে অ্যাডজাস্ট করা হয় না। অ্যাডজাস্ট করা না হওয়ার কারণে এই যন্ত্রটা অনেক সময় আছে বিড়ম্বনার কারণ হয়, কারণ যন্ত্রণার কারণ হয়। ওরা বলে যে স্যার অনেক আওয়াজ হয়, শু শু করে, এটা দিলে আমার ব্যথা হয় স্যার, আই কান্ট ইউজ ইট। তো সেই ক্ষেত্রে ওই অ্যাডজাস্টমেন্টগুলো তারা যদি করে নেয় তাহলে সেটা ভালো হবে। এটা আমি স্যারকে রিকোয়েস্ট করব। অ্যাকচুয়ালি হিয়ারিং এইড যে জিনিসটা, কানে শোনার যে যন্ত্র, এটা একটা সেপারেট সাবজেক্ট। এটা ইএনটি সাবজেক্টের পরেও অডিওলজিক্যাল সায়েন্স বা অডিওলজিক্যাল মেডিসিন এরকম একটা সায়েন্স। এটা ডিপার্টমেন্টও নাক কান গলা ইনস্টিটিউটে আছে। হ্যাঁ আছে। তো এটা ইদানিং আমাদের দেশে শুরু হয়েছে। আমি প্রথম বাংলাদেশ থেকে এই অডিওলজিক্যাল মেডিসিন অর্থাৎ হিয়ারিং সায়েন্সের উপরে এমএসসি করি ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে। একটা হিয়ারিং এইডের যে বেসিক যে ফাংশনটা হলো সে আমার শব্দটাকে অ্যাম্প্লিফাই করে দেবে, দ্যাট অফ এ মাইক্রোফোন। কিন্তু এই অ্যাম্প্লিফিকেশনটা যদি আপনার পারসেপশন করার জন্য নার্ভের দুর্বলতা থাকে, যতই অ্যাম্প্লিফাই করেন আপনার কানে আওয়াজ হবে, আপনি কিন্তু শুনবেন না, বুঝবেন না। এই কাজটা হলো একজন হিয়ারিং এইড অ্যাকাউস্টিশিয়ানের অথবা একজন অডিওলজিস্টের, যে আপনার শুনানির মাত্রাটা দেখবে যে আপনার শুনানিতে যদি ম্যাগনিফিকেশন দেওয়া হয় সেটা উইদিন দ্য কমফোর্টেবল রেঞ্জ অফ লাউডনেস আছে কিনা, অথবা আনকমফোর্টেবল লেভেলে চলে যাচ্ছে কিনা, তাহলে সেটা কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা। আবার কোনো জায়গায় যখন আমাদের একটা হলো কন্ডাকশন অ্যাপারেটাস, একটা হলো পারসেপশন হলো নার্ভের কাজ। নার্ভ যদি প্যারালাইসিস বা নার্ভ কন্ডাকশন যদি চলে যায়, সেক্ষেত্রেও সেটা দেওয়া হয় না। সুতরাং ওইটা বাজার থেকে কিনে, ডক্টর হানিফ যেটা বললেন, বিদেশ থেকে ছেলে পাঠাইলে আপনি কানে লাগাইলে হবে না। ঠিক আছে, পাঠিয়েছে ছেলে, স্নেহময়ী মায়ের জন্য পাঠিয়েছে, বাপের জন্য পাঠিয়েছে, সেটা একজন অডিওলজিস্টের কাছে নিয়ে গিয়ে এটা করা উচিত। অ্যাডজাস্টমেন্টটা বেশি ইম্পর্টেন্ট। অ্যাডজাস্টমেন্ট, চোখের চশমার যেরকম পাওয়ার অ্যাডজাস্টমেন্ট না করলে আপনি পড়ে যাবেন, দিস অল দ্য সেম থিং। আর তারপরে যেটা হলো, ওই হিয়ারিং এইডটা কিন্তু অনেক সফিস্টিকেটেড একটা জিনিস। এখন বাংলাদেশে এটা কিন্তু একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এই ব্যবসাটাকে কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে হবে। কারণ আপনি 2 লক্ষ টাকা দিয়ে 2টা হিয়ারিং এইড কিনলেন, 50,000 করে 1 লক্ষ টাকা দিয়ে 2টা হিয়ারিং এইড কিনলেন, 10 দিন পরে বিকল হয়ে গেলে তার আফটার সেল সার্ভিস কতটুকু আছে সেটা কিন্তু জানতে হবে আমাকে। ওকে, ধন্যবাদ। আমি স্যারের কাছে জানবো, আমরা একটু সরকারের জায়গা থেকে কিছু প্রশ্ন করব। স্যারের কাছে জানতে চাইবো, আপনি যেহেতু একটি বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, আসলে আমাদের দেশে নাক কান গলা চিকিৎসার জন্য দক্ষ জনশক্তি কিংবা যে ধরনের সাপোর্ট যন্ত্র দরকার, সবকিছু আসলে কতটুকু আমরা স্বয়ংসম্পূর্ণ বলে মনে হয়? দেখুন, আমাদের দেশে রোগীর সংখ্যা অনেক বেশি, সেই তুলনায় ডাক্তারের সংখ্যা কম। কিন্তু ইদানিং আমাদের যে এই সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিব, উনি কিন্তু স্বাস্থ্য খাতে অনেক ব্যয় করছেন। এবং আমাদের ইনস্টিটিউটের কথা বলি, আমরা এত বেশি যন্ত্রপাতি আমাদের আছে, যেটা অনেক যন্ত্রপাতি আছে আমরা ব্যবহার না করার কারণে কিছু যন্ত্র বিকল হয়ে যাচ্ছে। আপনার আগের পরিচালক এসে এইভাবেই আমাদেরকে বলেছিলেন যে আমাদের কিন্তু আমাদের অনেক এমন যন্ত্রপাতি আছে যেটা হয়তো অন্য ইনস্টিটিউটে নাই। ইভেন টাটা হসপিটালে আমি দীর্ঘদিন, আমি এই যে প্রথমে স্পাইকে দেখলেন, আমি দীর্ঘদিন ওইখানে কাজ করেছি। ওদের একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা নাই, সেই জিনিসটা আমাদের আছে, হারমোনিক স্কালপেল বলে, যে জিনিসটার দাম প্রায় 65 লক্ষ টাকা। ইনস্ট্রুমেন্ট আমাদের সবই আছে, কিন্তু সেই ইনস্ট্রুমেন্টগুলোকে সঠিকভাবে যে আমরা ব্যবহার করা বা সংরক্ষণ করা, সেটা হয়তো সবসময় আমরা পারছি না।
আর আমাদের দেশে দক্ষ জনবল যেটা বলছেন, হ্যাঁ দক্ষ জনবল আমাদের তৈরি হচ্ছে, রোগীর অনুপাতে আমাদের দক্ষ জনবল কম। তবে দিন দিন আমাদের জনবল বাড়ছে এবং আমাদের যারা আসছে, আমাদের স্যার আমরা ছাত্র, আমাদের যারা ছাত্র, আমরা চেষ্টা করছি তাদেরকে দক্ষ ভালো চিকিৎসক তৈরি করে দেশের মানুষকে যেন ভালো সেবা দেওয়া যায়। একটা জিনিস আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে প্রতি ডিস্ট্রিক্টে ক্যান্সার হসপিটাল তৈরি করা, এইটাতে কিন্তু একটা বিরাট জনগোষ্ঠী প্রান্তিক লেভেলে তারা কিন্তু এই চিকিৎসাটা পাবে। যারা শহর পর্যন্ত আসতে পারে না, তারা ডিস্ট্রিক্ট পর্যন্ত গেলে যদি ক্যান্সারের চিকিৎসা পায়, সেইখানে যেটা পাবে না সেইখান থেকে তারা কোথায় শহরে আসতে পারবে। যেটা আমরা সবসময় বলছি যে সেগুলি রিজনাল সেন্টার দরকার। সেই রিজনাল সেন্টার ওদেরকে প্রথমে ট্রিট করবে, তার পরবর্তী সময় তারা যারা পারবে না তখন তারা রেফার হয়ে আসবে। ডিসেন্ট্রালাইজেশন ছাড়া তো আসলে সবার তো আসলে রাজধানীতে আসা ওইভাবে আসলে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। না, এই জন্যই তো তারা দালালের হাতে পড়ে যাচ্ছে। কিন্তু স্যার এক্ষেত্রে কি টেলিমেডিসিনের ব্যাপারটা কি আসলে আমরা নিচ্ছি, মানে এইদিকে যাচ্ছি কিনা স্যার? টেলিমেডিসিনটা সিম্পলি গুটি কয়েক সামান্য রোগের প্রাথমিক চিকিৎসার জন্য, প্রপারলি তো সম্ভব না। না, টেলিমেডিসিন দিয়ে আপনি একজনের জ্বর হচ্ছে, জ্বর হচ্ছে, এটা কি ব্লাড ক্যান্সার হয়ে জ্বর হচ্ছে, লিকুমিয়া হয়ে জ্বর হচ্ছে নাকি না, টেলিমেডিসিনে আপনি সেটা করতে পারবেন না। আপনি হয়তো বলতে পারেন এই পরীক্ষাগুলি করান, পরীক্ষা রিপোর্টগুলো পরের দিন আবার নিয়ে আসলো, নিয়ে আসার পর আপনার সাথে কথা বলার পরে আপনি সেটা শুনে তারপরে হয়তো বললেন যে একটা ডিস্ট্রিক্ট হসপিটালে যান, সেখানে আপনার রক্তটা আবার পরীক্ষা করান ফর ভেরিফিকেশন যে আপনি যে সেল কাউন্ট বললেন সেটা ঠিক কিনা, এটা সম্ভব। আর টেলিমেডিসিন নট টেলি সার্জারি, যে ক্ষেত্রে সার্জারি লাগে সেই ক্ষেত্রে তো আপনি সময় ক্ষেপণ করলেন এতে করে। বাট টেলিমেডিসিন ইজ ওয়ান অফ দ্য টেকনোলজি লেটেস্ট ইনোভেটেড and that should be continued. কিন্তু এটা কি হচ্ছে কিনা স্যার, শুরু হয়েছে? আমি জানি না, আমি থাকা অবস্থাতে বঙ্গবন্ধুতে ক্যাবিনে আমরা চালু করে দিয়ে আসছিলাম, প্রত্যেকদিন একজন প্রফেসর বা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাওয়ার কথা ছিল, আর আমি ওখান থেকে চলে আসছি প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। I don't know. স্যার আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি আপনাকেই কয়েকটা প্রশ্ন একটু ধারাবাহিকভাবে করতে চাই। একটি হলো যে আমাদের দেশের চিকিৎসকদের প্রতি আস্থার কিছুটা ঘাটতি রোগীদের পক্ষ থেকে আমরা সবসময় শুনতে পাই। এইটা আসলে কেন, মানে এটার সমাধান আসলে কিভাবে হতে পারে? এটা এখানে দুটো প্রশ্ন আছে। আমি আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে যেটা বলবো সেটা হলো কোনো না কোনো কারণে আমরা ওই সম্মানটা ধরে রাখতে পারিনি। জি স্যার। আচ্ছা, যেমন আগেকার দিনে রুগীরা আইসা বলতো যে এরকম ব্যাপার, উপরে আল্লাহ নিচে আপনি ডাক্তার সাহেব। হিন্দু হইলেও বলতো না যে উপরে আল্লাহ, মাঝে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, তারপরে আপনি, সেটা বলতো না। মানে আল্লাহ ঠিক পরে স্থান দিত ডাক্তারদেরকে, সম্মানটা ওই রকম দিত। এখন কিন্তু সম্মানটাতে একটা ব্যত্যয় ঘটে গেছে। নাম্বার 2, এই ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা আমরা ধরে রাখতে পারিনি বলেই আজকে আস্থার সংকট তৈরি হয়েছে। 3 নাম্বার যেটা, সেটা হলো এখন হানিফ ইজ নট এ ব্যাড ডক্টর, আই মাস্ট সে হি ইজ মাচ বেটার দেন মি, আমার চেয়ে ভালো। কোনো কোনো ক্ষেত্রে তো অবশ্যই, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো যে রুগী একটা হয়তো আমাকে দেখাতে পারলো না, অসম্ভবই, ওর কাছে গেল, দেখলো, দেখে কিন্তু আবার আমার কাছে ফিরে আসলো। জি স্যার। এই যে জিনিসটা, আমি তো সেই চাপটা সহ্য করতে পারছি না। এবং রেফারেল সিস্টেম যে আমরা তৈরি করতে পারিনি, সেক্ষেত্রে এটাও একটা প্রতিবন্ধকতা অবশ্যই। এই যে রেফারেল সিস্টেমটা তৈরি হয়নি, রেফারেল সিস্টেমটা তৈরি হতে হবে ফ্রম পেরিফেরি টু সেন্টার। আর এই রেফারেল সিস্টেমটার জন্য আমার সৌভাগ্য হয়েছিল, যেটা অনেকের হয়নি, সেটা হলো আমি 3টা দেশে লেখাপড়া করেছি। ফরমার সোভিয়েত ইউনিয়ন, নট রাশিয়া, সেটা 1980 থেকে 83 মে পর্যন্ত। আরেকটা হলো ম্যানচেস্টার, ইউনাইটেড কিংডম। আরেকটা হলো জার্মানিতে। সুতরাং লেনিনের দেশ, উইনস্টন চার্চিলের দেশ আর হিটলারের দেশ, 3টা দেশে আমি স্বাস্থ্য ব্যবস্থা দেখেছি। এই রেফারেল সিস্টেমটা ডেভেলপ করতে গেলে এটা ব্রিটিশ রেফারেল সিস্টেমে কিন্তু হবে না। ইট শুড বি লাইক দ্যাট অফ জার্মান রেফারেল সিস্টেম। কিন্তু সেটা নিয়ে আলোচনা অথবা কোনো অগ্রগতি আছে কিনা? এবং জার্মান রেফারেল সিস্টেমে যদি এটা করা হয়, আজকে ধরেন আমি সিম্পলি আপনাকে বলতেছি, ঢাকা শহরের আগে কয়টা 87টা না কয়টা ওয়ার্ড ছিল, প্রত্যেকটা ওয়ার্ডে একটা কমিউনিটি সেন্টার ছিল। ওই বিয়ে হওয়ায়, সামাজিক অনুষ্ঠান, এগুলি এখন কি হচ্ছে আমি জানি না।
আপনি যদি এরকম গ্রুপ প্র্যাকটিস করার জন্য আপনার এই বছর 800 ডাক্তার তৈরি হয়েছে, তাদের অপশান দেন যে কারা নিজেরা এন্টারপ্রিনার হবে, কারা সরকারি চাকরি করবে। জি, অনেকেই বলবে আমি এন্টারপ্রিনার হব। এন্টারপ্রিনার হলে তাদেরকে এক একটা গ্রুপ করে 10 জনের একটা গ্রুপ করে করে 4 বছর সরকার বিভিন্ন হাসপাতালে সবেতনে ট্রেনিং দেবে। জি, দ্যাট জব ইজ ফর 4 ইয়ার্স। ট্রেনিং নিয়ে তারা ওই মগবাজার কমিউনিটি যে সেন্টার যেটা ছিল সেটা তাদেরকে দিয়ে দেওয়া হলো, তারা ভাড়া দেবে সরকারকে, তারা সরকারের কাছ থেকে লোন নেবে স্বল্প সুদে, নিয়ে তারপরে সেটা চালাবে। তাতে করে তাদের মধ্যেও কিন্তু একটা এন্টারপ্রিনারশিপের হবে, হ্যাঁ, মানে ধারণা গ্রো করবে। আর যারা মেডিকেল কলেজে যাবে, চাকরিতে যাবে, তাদের শুরু থেকেই বলতে হবে ইট উইল বি এ নন প্র্যাকটিসিং জব, এবং তোমার এটা সার্ভিস অ্যান্ড রিসার্চ দুইটাই, রিসার্চও করতে হবে। বাংলাদেশে এত রোগী আছে, আমরা যদি রিসার্চ করি আমরা অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারবো। স্যার, আপনি যেহেতু একটা প্রশ্নে মানে নিজেই আপনি বলেছেন যে এই যে নাক কান গলার কোনো বিষয় আসলেই মানে আমি আমার অফিস থেকে সব জায়গাতে দেখি আপনাকেই দেখাতে হবে, তাদের ব্যাপারে স্যার আপনি একটু পরামর্শ দেন। আমি সবসময় বলবো, আমি দেখাতে পারলে তো নিঃসন্দেহে ভালো। আমি রেফারেন্স সিস্টেমটা চালু করেছিলাম যখন পান্থপথে ছিলাম, যে কোনো একজন মিনিমাম MBBS ডাক্তার রেফার না করলে আমি দেখব না। জি স্যার। প্রথম বলেছিলাম ENT ডাক্তার রেফারেন্স করতে হবে, তখন এসে বললো স্যার ENT ডাক্তাররা কেউ রেফারেন্স করে না, তাহলে MBBS ডাক্তার রেফার করতে হবে। পরে দেখা গেল পান্থপথে অনেকেই বিভিন্ন নামে প্যাট ছাপাইয়া ফেলছে, যে ডাক্তার শুভ দিয়ে একটা প্যাট ছাপাইয়া ফেলছে, রেফার টু প্রফেসর প্রাণগোপাল, সে ওখানে 200 টাকা ফি নিয়ে নেয়। কি অবস্থা! মানুষ এরকম প্রতারণার শিকার হয়ে যাচ্ছে। রেফারেল সিস্টেমটা হতে হবে প্রাতিষ্ঠানিক রেফারেল। জি, অবশ্যই প্রাতিষ্ঠানিক। আমাদের দেশের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার, সেটা পাকিস্তান আমলে সেটা ছিল মানে থানা হেলথ কমপ্লেক্স পর্যন্ত। জি, বঙ্গবন্ধু এসে সেটাকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেলেন, আর মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে নিয়ে গেলেন কোথায়? একদম প্রতি 8,000 লোকের জন্য একটা দূরগড়ায় কমিউনিটি ক্লিনিক করে। এই যে একটা রেফারেল সিস্টেম, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টার, থানা হেলথ কমপ্লেক্স বা উপজেলা হেলথ কমপ্লেক্স, তারপরে জেলা সদর হাসপাতাল বা জেলায় জেলায় এখন মেডিকেল কলেজ হাসপাতাল, দেন দ্য টার্সিয়ারি অ্যাপেক্স বডি, ENT ইনস্টিটিউট, নিউরো সায়েন্স ইনস্টিটিউট, অপথলমোলজিক্যাল ইনস্টিটিউট, BSMMU, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, অথবা সেন্টারে যে মেডিকেল কলেজ সেইগুলা, এই জায়গাগুলোতে যদি ওই রেফারেল সিস্টেমের মধ্যে আসে এবং রেফারেলের রোগীরা প্রাধান্য পাবে, তাহলে কিন্তু তারা দালালের হাতে পড়বে না। এটা অপ্রিয় হলো সত্য। এই দালালি ব্যবসা করে কিন্তু চিকিৎসা পেশাটাকে অনেকটা নিচে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের মানসম্মান অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যার, আপনাকে শেষ প্রশ্ন করব যে আমাদের দেশের রোগীদের এক ধরনের সব রোগের ব্যাপারে প্রবণতা আছে যে কিছু হলেই মানে বাংলাদেশের চিকিৎসা নেয়ার আগে দেশের বাইরে চলে যাওয়ার, আগে ভিসা করে তারপরে হয়তো চিকিৎসকের কাছে যাচ্ছে, অনেক হচ্ছে। মানে এইটা আসলে মানে এটার কি আসলে কোনো সমাধান আছে? মানে এই যে রোগীরা এটা করছে তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? না, এটার ব্যাপারে আমার সিম্পল একটা এক্সপ্লেনেশন আছে। যেমন আপনি প্রত্যেক শনিবার দিন আমার এখানে যাইয়েন, আপনি গেলে দেখবেন যে ত্রিপুরা থেকে কুমিল্লা হয়ে উইদাউট পাসপোর্ট 7-8-10 জন লোক চলে আসে, আইসা সকালবেলা আমাকে দেখাইয়া ফেলে, দেখাইয়া বিকালবেলা রিপোর্ট দেখাইয়া রবিবার সকালে অপারেশন করে রাত্রিবেলা আবার চলে যায়, যাইয়া তাদের কাজ করে। এরা পাসপোর্টে 2 ফুটে আসে, চড়াই পথে চলে আসে, আইসা বলে এরা ত্রিপুরা থেকে আসছে। আবার অন দ্য কন্ট্রারি, ত্রিপুরাতে যখন কোনো রোগীর খুব বেশি অসুখ হয় সে কিন্তু ক্যালকাটায় যায়। ক্যালকাটার যার অসুখ হয় সে মাদ্রাজে যায়, দিল্লি যায়, বোম্বে যায়, বাঙ্গালোরে যায়। এই প্রবণতাটা কিন্তু আজীবন থাকবে। তবে এটা আমাদের জন্য অসম্মানজনক যে আমাদের যে কোনো রোগী যে কোনো অসুখে বাইরে চলে যায়। এখানে আরেকটা জিনিস, যেমন যশোর খুলনা এলাকার রোগীরা ঢাকা আসতে তাদের যেই খরচ যায়, যে পরিমাণ পরিশ্রম হয়, তারা ওই দিক দিয়ে বর্ডার ক্রস করে কলকাতা গেলে এমন কোনো খরচ হয় না। অনেক সময় বিনা পয়সা ট্রেনে চলে যায় কলকাতা, যাই একজন ডাক্তার দেখে, আবার বিনা পয়সায় চলে আসে, বর্ডার ক্রস করে চলে আসে। এবং আপনার সাউথ কোরিয়াতে আমি দেখেছি যে রোগীদের জন্য আলাদা চ্যানেল আছে, অর্থাৎ ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ওইসব এলাকার সব রোগীরা দক্ষিণ কোরিয়া যেটাকে আমরা বলি, সে কোরিয়াতে চলে যায়। এটা যুগ যুগ ধরে। ভারতের অনেক রোগ আবার সিঙ্গাপুরে যায় না? অবশ্যই। সিঙ্গাপুরে যার অসুখ হয় সে লন্ডনে চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে। এটা আপনি রোধ করতে পারবেন না যখন আপনার অনেক অঢেল সম্পদ আছে।
কিন্তু আমাদের এখান থেকে যেটা যায় এটা ভয়াবহ। জি স্যার। এটা ভয়াবহ। এখানে আমার চিকিৎসক হিসেবে আমার ব্যর্থতা আছে, আমি হয়তো ভালো চিকিৎসা দিই না, অথবা রোগীর সাথে অ্যাটলিস্ট ভালো ব্যবহারটা করি। এই কথাটা কিন্তু, এই কমপ্লেনটা কিন্তু বেশি যে ভালো ব্যবহারটা করি না, আমি যে অকপটে স্বীকার করি। আর আমি যে পরিমাণ রোগী দেখি, আমি তো কোনো অবস্থা আটকাতে পারি না। আমি একদিন চেম্বার থেকে বেরিয়ে গেলাম, রোগীদের কাছে হাত জোর করে আমাকে মাফ করে দেন, আমি চলে যাব, কিছু বল। পরের দিন দেখলাম কয়েকজন হাত জোর করে দাঁড়াই আছে, বলছে গতকালকে আপনি হাত জোর করে চলে, আমরা আজকে হাত জোর করছি, আপনি আমাদের দেখে শেষ করে দিয়ে যান। সো হোয়াট ইউ উইল ডু? কিছু করার নাই। আর রোগীর এত বেশি, চিকিৎসকের যে আমি বলবো যে ঢাকা শহরে আমার চেয়ে ভালো অনেকে আছে এনটির, অনেকে আছে, মানে রোগীরা তাদের কাছে যাক না। যদি একটা ওপিনিয়ন নিতে হয়, তাদেরকে বিনয়ের সাথে বলো, স্যার আমি আপনাকে দিয়ে, হানিফ স্যারকে বললো, হানিফ স্যার আমি আপনাকে দিয়ে অপারেশনটা করব, আমি একটা ওপিনিয়ন নিতে চাই ওনার কাছে, আপনি রেখে দেন। হানিফ প্রায় রেফার করে, আমি কিন্তু সে ওপিনিয়নটা দিয়ে আবার তার কাছে পাঠিয়ে দিই। এই জিনিসটা আমাদের কালচারে আসেনি, আমাদের রুগীদের কালচারে আসেনি। ডাক্তাররা রেফার করতে চাইলেও রুগীরা সেটা মানতে চায় না। জি, আমরা একেবারে শেষে এসেছি, আমরা খুব অল্প করে রোগীদের জন্য একটু পরামর্শ দিবেন, নাক কান গলার রোগী যারা। স্যার আপনি প্রথমে। হ্যাঁ, হানিফি বলবে। দেখেন, নাক কান গলার রোগীদের জন্য আমাদের প্রথম পরামর্শ হলো যে যেই কারণে আপনাদের এই সমস্যাগুলি হয়, যেমন নাকের যে সমস্যা হয়, ধুলাবালি, ঠান্ডা, এগুলি থেকে দূরে থাকেন। গলারও একই অবস্থা। আর বিশেষ করে ক্যান্সারের যে কথাগুলো আমরা বললাম, সেগুলি হলে প্রাথমিক পর্যায়ে আপনারা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কারণ এই দেশে আমাদের অনেক ভালো চিকিৎসক আছে, অনেক ভালো হাসপাতাল আছে, হয়তো রোগীরা সঠিক জায়গায় পৌঁছতে পারে না, সেই জন্য প্রাথমিক অবস্থায় তারা চিকিৎসাটা নিতে পারে না। প্রাথমিক অবস্থায় চিকিৎসা নিলে কিন্তু ক্যান্সার সহ যে কোনো নাক গলার জটিল রোগের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আমি আবারও বলবো যে আপনারা কবিরাজি, হোমিওপ্যাথি, এরকম অনেক কিছু আছে, সেগুলির কাছে প্রথমে না গিয়ে প্রথমে আপনারা নাক কান গলার ডাক্তারের কাছে যান এবং সেখানে গিয়ে তাদের পরামর্শ নেন। আপনারা অবশ্যই ভালো সুফল পাবেন। আর যেই সকল কারণে আপনারা আক্রান্ত হন, সেই সকল জিনিস থেকে অবশ্যই দূরে থাকবেন। স্যার আপনার কাছে শেষ একটু দর্শকদের জন্য একটু কথা পরামর্শ দিবেন স্যার। না, আমি সবসময় একটাই পরামর্শ দেই যে আমার কাছে আমার রোগী হলো দেবতা বা অতিথি। জি। আমার হাসপাতালটা হলো আমার মন্দির, আর আমি হলাম একজন পূজারী। কিন্তু রোগীদেরও মনে রাখতে হবে যে আমার একটা সম্মান আছে, আত্মসম্মান আছে, সে সম্মানটুকু আমাকে দিতে হবে। জি, এটাই। এবং মিউচুয়াল রেসপেক্ট ছাড়া কোনো কিছু কিন্তু গ্রো করে না। অবশ্যই। এবং আজকালকে একটা না শোনার যে একটা প্রবণতা হয়ে গেছে, না শোনার গল্প, সেটা হলো ছাত্র শিক্ষকের কথা শুনে না, রাজনৈতিক কর্মীরা তার নেতার কথা শুনে না, রোগী ডাক্তারের কথা শুনে না। এই যে একটা না শোনার প্রবণতা হয়ে গেছে। যেমন আমরা যতই বলি ক্যান্সার নিয়ে, আপনি ধূমপান করবেন না, ধূমপান করবেন না, ধূমপান করবেন না, করবেই, ছাড়বে না। এবং অবশ্যই এখানে একটা কঠিন ব্যাপার, ধূমপানের যে এডিকশনটা, এটা অ্যালকোহলের এডিকশনের চেয়ে আরো কঠিন ছেড়ে দেওয়া। জি। আরেকটা হলো পান, সাদা জর্দা মুখে নিয়ে সারাক্ষণ চিবানো। এই সাবকন্টিনেন্টে ওরাল ক্যাভিটির ক্যান্সার পৃথিবীর সব জায়গার চেয়ে বেশি, শুধুমাত্র এই কারণে। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি একদিন আমাদের এক সচিব, আমাদের অনেকেরই মারা তো শিক্ষিত ছিল না, আমার মা ক্লাস 5 পর্যন্ত পড়েছেন, এটা শিক্ষিত ছিল না। একজন সচিব মহোদয়ের মাকে আমার কাছে নিয়ে আসলো দেখানোর জন্য। তা আমি যখন 70-75 হবে, প্রি ক্যান্সারাস লিশন মুখের ভিতরে দেখা যাচ্ছে, তা আমি যখন বললাম, খালাম্মা আর এই পান, সাদা জর্দাটা খাইয়েন না, ইউ ক্যান নট ইমাজিন। উনি এমন একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, সচিব সাহেব লজ্জিত হয়ে গেলেন যে কেন আমি এটা মানা করলাম। এই যে একটা মোটিভেশন, একটা অ্যাওয়ারনেস বিল্ড করা, এই জিনিসটা হচ্ছে না। তো ধন্যবাদ স্যার, আমরা মানে ভীষণভাবে আনন্দিত এবং কৃতজ্ঞ। মানে আপনি এসে বদ্দিবাড়ি আরও আমরা বেশি সম্মানিত বোধ করছি আর কি। এবং শেষে বদ্দিবাড়ির পক্ষ থেকে আবারও আপনাদের দুজনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের দর্শকদের খুব চমৎকার পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শকদের সবাইকে ধন্যবাদ, তারা যদি শুনে থাকেন এবং মানার চেষ্টা করে থাকে আর কি। ধন্যবাদ দর্শক, দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যাবার আগে আপনাদের আবারও বলছি, যদি আপনার কান ব্যথা হয়, কান দিয়ে পানি, পুঁজ বা রক্ত পড়ে, তুলনামূলকভাবে কম শুনতে পান, কানে শোষো বা ভোভো
আওয়াজ শুনতে পান, তাহলে যেখানে সেখানে সময় নষ্ট না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আজ এই পর্যন্তই। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় স্বাস্থ্য সংক্রান্ত নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যিবাড়িতে। সেই সময় পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সঙ্গে থাকুন সময়।